মানে একটা প্লেয়ার কিভাবে গোটা দলের মানসিক অবস্থাটা বদলে দিতে পারে, হামজা চৌধুরী তার জ্বলন্ত উদাহরণ। তো এই ডিফেন্স লাইনকে ডিঙানোর জন্য আবার সিঙ্গাপুরের ফরওয়ার্ড লাইন কিন্তু বেশ স্ট্রং। যে কাজিমকে রাখবেন না জামাল ভুঁইয়াকে রাখবেন, কাজিম শাহকে যদি রাখে তাহলে জামাল ভুঁইয়াকে বাদ পড়তে হবে, আর জামাল ভুঁইয়াকে যদি রাখে তাহলে কাজিম শাহকে বাদ পড়তে হবে। একটু কল্পনা করুন তো, 10ই জুন ঢাকা স্টেডিয়ামের পুরোপুরি গ্যালারি প্যাকড, বাংলাদেশ সিঙ্গাপুরের পুরো 90 মিনিট লড়াই শেষে ম্যাচটা বাংলাদেশ জিতেছে। কে গোল করেছে সেটা না হয় কল্পনা নাই করলাম, তো এই যে ম্যাচটা জিতলো, পুরো গ্যালারি উল্লাস, মাঠ থেকে বেরিয়েছে মানে অন্যরকম একটা তৃপ্তি নিয়ে, যে ফুটবলের নতুন জাগরণ, নতুন ভাবে পথ চলার যে স্বপ্ন আমরা দেখছিলাম সেটা পূরণ হয়েছে। এই স্বপ্ন পূরণের তৃপ্তি নিয়ে সবাই যার যার বাসায় ফিরছে। এটা যেমন আপনি ভাবছেন, আমি ভাবছি, আমরা সবাই ভাবছি এটাই হওয়া উচিত। কিন্তু সেই উচিত আর বাস্তবতা তো ভিন্ন জিনিস, কারণ ম্যাচটা তো শুধু ভাবনায় হবে না, ম্যাচটা বাস্তবতার নিরিখেই হবে, মাঠে খেলে জিততে হবে। সেই জায়গাটাতে বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারবে কিনা, চলুন কয়েকটা প্রেক্ষাপটে মানে কয়েকটা অ্যাঙ্গেলে একটু বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ কোথায় এগিয়ে আছে বা কোথায় পিছিয়ে আছে। প্রথমেই যদি বলি যে র্যাঙ্কিং এর কথা, র্যাঙ্কিং এ বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে আছে, কিন্তু আবার কখনো কখনো এই র্যাঙ্কিং খুব বেশি কাজে আসে না। 20 ধাপ 16 ধাপ 30 ধাপ এগিয়ে থাকা দলও নিচের দিকে দলের কাছে হেরে যায়। আর বাংলাদেশের জন্য এই মুহূর্তে প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ একটা অন্যরকম রিদমে আছে। হামজা চৌধুরীকে পেয়েছে, সমিত সোম যোগ হয়েছে, ফাহমিদুল যোগ হয়েছে, সবকিছু মিলে হামজার এই টনিকে সাধারণ মানুষ যেমন অন্যভাবে একটা উজ্জীবিত হয়েছে, আমাদের দলের খেলোয়াড়রাও কিন্তু মানসিকভাবে বেশ উজ্জীবিত হয়েছে। মানে আমি স্থানীয় খেলোয়াড় যারা আছেন, আমি প্রত্যেক মানে টিমে যারা একাদশে থাকুক না থাকুক প্রত্যেকে কিন্তু আলাদাভাবে উজ্জীবিত, শুধুমাত্র এই কারণে মানে একটা প্লেয়ার কিভাবে গোটা দলের মানসিক অবস্থাটা বদলে দিতে পারে, হামজা চৌধুরী তার জ্বলন্ত উদাহরণ। সামিত সোম যোগ হয়েছে, সব মিলে এটা একটা মানে মানসিক ভাবেই এগিয়ে আছে যে সিঙ্গাপুরকে হারাতে পারি, এই ব্যাপারটা খেলোয়াড়দের মধ্যে ঢুকে গেছে। আগে যেটা হয়তো দোনোমনো একটা ভাব যে না দেখা যাক, আমরা ড্রয়ের জন্য কোচও মুখে বলছে যে আমরা জিততে চাই। তো এই যে ভাবনাটা সবার মধ্যে তাড়িত হয়েছে, আমার ধারণা এটা একটা পজিটিভ দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে নিজেদের মাটিতে খেলা, গ্যালারি ভর্তি দর্শক থাকবে, যেটা সিঙ্গাপুরের জন্য আসলেই চাপ। সেই চাপ সামলে কতটা তারা ম্যাচটা বের করতে পারবে সেখানেই হচ্ছে প্রশ্ন আছে, মানে প্রশ্ন থেকে যায়, এবং বাংলাদেশের সুবিধার জায়গা ওখানে। আর মূলত যে লড়াইটা হবে যে সিঙ্গাপুরের ফরওয়ার্ড লাইনের সাথে বাংলাদেশের ডিফেন্সের, তো ওই জায়গাটাতে আমি মনে করি যদি কোচ কাবরেরা, যে তপু, তারিক কাজী, আরেকজন হচ্ছে সাদউদ্দিন তাজউদ্দিনকে আমরা ভুটানের বিপক্ষে দেখেছি, ওই জায়গাটাতে যদি আসলে সাদের বদলে ইসা ফয়সালকে খেলানো হয় তাহলে আমার মনে হয় যে পারফেক্ট হয়। তো এই ডিফেন্স লাইনকে ডিঙানোর জন্য আবার সিঙ্গাপুরের ফরওয়ার্ড লাইন কিন্তু বেশ স্ট্রং। তাদের ইকসান ফান্দি যিনি আছেন, অসাধারণ গোল করে। সর্বশেষ আমরা মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখেছি তিনি 2টো গোল করেছেন, অনেকদিন পর দলে ফিরেছেন। যদিও তাদের জেনুইন মূল যে স্ট্রাইকার আগের অভিজ্ঞ শাওয়াল আনোয়ার, তিনি ইনজুরির কারণে নেই, কিন্তু তার অভাবটা কিন্তু এই ইকসান ফান্দিকে দিয়ে পূরণের চেষ্টা করছেন তাদের জাপানি কোচ স্তোমো ওগুরা। এবং কোচের কথা যখন বলছি সেই প্রসঙ্গে একটু যেতে হয় যে কোচ স্তোমো ওগুরা, ইনি হচ্ছে জাপানিজ কোচ এবং জাপান অনূর্ধ্ব 23 দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, আবার মূল দলেরও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। এবং এই ভদ্রলোককে বলা হয় জাপান 2010 যখন বিশ্বকাপ কোয়ালিফাই করে ওই টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন। জাপান যে কোয়ালিফাই করেছে তাদের ওই টিমের অন্যতম অবদান বা কি বলবো প্লে মেকার বলি, চিন্তার যে ব্যাপারটা কৌশল রচনা করেন, তিনি ছিলেন আসলে মেইন সেই পার্সন। তিনি জাপানের এরকম একজন অভিজ্ঞ কোচ। তো ওই কোচের জায়গায় যদি একটু তুলনা করেন সেখানে কাবরেরার চেয়ে কিন্তু স্তোমোগুরা অনেকটা এগিয়ে আছে, কারণ কাবরেরার হয়তো লাইসেন্সের দিক থেকে প্রো লাইসেন্স এটা আছে সেটা আছে, কিন্তু অভিজ্ঞতার যে ব্যাপারটা এরকম সিচুয়েশনে কিভাবে ম্যাচ বের করতে হয় ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে খানিকটা পিছিয়ে থাকবে কাবরেরা ওগুরার চেয়ে। আর ম্যাচটা বের করতে হলে মূল যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বাংলাদেশের ডিফেন্স লাইনকে কোনোভাবেই নড়বড়ে, মানে একবার যদি কোনো রকম ফাঁক ফোকর পায়, তারা কিন্তু এই যে সিঙ্গাপুরের যে ফরওয়ার্ড গুলোর কথা বলছি বা যারা ফ্রন্ট লাইনে আছে তারা প্রত্যেকে কিন্তু দূরপাল্লা শটে একেবারে সিদ্ধস্ত। আপনি আগের ভিডিওগুলো বা আগের ম্যাচের ভিডিওগুলো দেখলে যে ডি বক্সের অনেক বাহির থেকে তারা আচমকা শট করে বসে এবং ওখান থেকে তারা গোল বের করে। ওই রকম যদি গোল হয় সেটা কিন্তু উল্টো বাংলাদেশের জন্য আবার বুমেরাং হয়ে যাবে, যে একটা গোল হঠাৎ করে দিয়ে দিল, সেখান থেকে বের হয়ে আসতে পারছে না। এই ব্যাপারটা হলে কিন্তু তখন আবার অনেক মুশকিল, কারণ বাংলাদেশ কি ফরমেশনে খেলবে, একজন জেনুইন স্ট্রাইকার নিয়ে খেলবে, নাকি এই যে আমরা ভুটানের বিপক্ষে ম্যাচে দেখেছি যে রাকিবকে দিয়ে কাজ চালানোর একটা চেষ্টা করা হয়েছিল নাম্বার 9 হিসেবে, সেইটা যদি হয় সেটা কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে বলে মনে হয় না। কারণ
সাবেক খেলোয়াড় থেকে শুরু করে প্রত্যেকেই আসলে বলছে যে একজন জেনুইন স্ট্রাইকারকে খেলানো উচিত, এবং সেই একাদশে আসলে আলামিনকে রাখা হবে কিনা বা আলামিনকে রাখলে যে উপকার হবে সেটা হচ্ছে যে আপনি এক পাশে যদি ফাহমিদুল থাকে আর এক পাশে রাকিব থাকলো, মাঝখানে আলামিন উপরের দিকে, তাহলে কিন্তু যোগানটা ভালো আসলে আলামিন সেখান থেকে গোল অবশ্যই বের করতে পারে। আর মিডফিল্ডের কথা যদি বলি যে হামজা চৌধুরী একটা জায়গায় আছে, সামিদ সোম ঢুকছে, এটা অটো চয়েস। সাথে হচ্ছে যে জামাল ভুঁইয়াকে একাদশে রাখবেন কি রাখবেন না এটা হচ্ছে কোচের সিদ্ধান্ত, যে কাজিমকে রাখবেন না জামাল ভুঁইয়াকে রাখবেন। কাজিম শাহকে যদি রাখে তাহলে জামাল ভুঁইয়াকে বাদ পড়তে হবে, আর জামাল ভুঁইয়াকে যদি রাখে তাহলে কাজিম শাহকে বাদ পড়তে হবে। আর চেঞ্জিং এর তো একটা অপশন থাকছে যে ম্যাচের যে কোনো মুহূর্তে আসলে কোচ একাদশে পরিবর্তন আনতে পারে, সেই ব্যাপারটা কি হয় জানি না, কিন্তু মূল একাদশে আমার কাছে মনে হচ্ছে হয় কাজিম শাহ বাদ পড়বে নইলে জামাল ভুঁইয়া বাদ পড়বে, যেহেতু সামিদ সোম একাদশে ঢুকছে। এই রকম সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ যদি আবার কোনোভাবে গোল পেয়ে যায় শুরুতে, আমার অভিজ্ঞতা থেকে আমি যতদিন মাঠে বসে দেখেছি যে বাংলাদেশ যদি শুরুতে 10 থেকে 15 মিনিটের মধ্যে কোনো গোল বের করে ফেলে তাহলে কিন্তু সেটা আবার অন্যরকম হয়ে যায়। বাংলাদেশ ম্যাচে মানে মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাবে এবং ম্যাচটা বের করা অনেক বেশি সহজ হয়ে যাবে। তারপরও এই যে ধরে নিলাম বাংলাদেশ ম্যাচ জিতলো, ড্র করলো কিংবা হারলো, এখান থেকে আর পিছিয়ে আসার সুযোগ নেই, বাংলাদেশকে কিন্তু আরো এগিয়ে যেতেই হবে বা যাবে। কারণ সামনে আরো এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের পরের ম্যাচ হয়তো আর একটু মানে দেরিতে আছে, কিন্তু এর মধ্যে জুনে তো ট্রায়াল আছে, আরো অন্যান্য খেলোয়াড়রা আসছে, কিউবা মিচেলের পাসপোর্ট হয়ে গেছে, তার মানে তিনিও দলের সাথে যুক্ত হচ্ছেন। সব মিলে আমাদের ন্যাশনাল টিমটা সত্যিকার অর্থেই একটা ভালো অবস্থানে দাঁড়াতে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই কারণে এই ম্যাচের ফলাফল শেষ পর্যন্ত যাই হোক না কেন, আসলে মূল লক্ষ্যটা থাকা উচিত আমাদের দীর্ঘমেয়াদে, যে হ্যাঁ আমরা সাফে এবার চ্যাম্পিয়ন হতে চাই, এরপরে এশিয়ান কাপের যদি কোয়ালিফাই করতে পারি বা পরের রাউন্ডে যেতে পারি সেটা ভিন্ন কথা, কিন্তু মানে এই বিষয়গুলো মাথায় রেখে এগোতে হবে। এই ম্যাচে যেন আবার শেষ ধরে বা সবকিছু মানে এটাই শেষ, এটাই এরপরে আর কিছু নেই এমনটা না ভাবে, আমাদের হাতে এখনো সময় আছে, এইভাবে এগোলে অবশ্যই একটা পরিবর্তন আসবে। তার আগে মূল যে কাজটা, যে সিঙ্গাপুরের বিপক্ষে আগামী 10 জুন এই ম্যাচটা বাংলাদেশ জিতবে, এবং জিতলে অন্যরকম একটা জাগরণের কথা বা অন্য মানে অন্য লেভেলে যাওয়ার যে আমরা স্বপ্ন দেখছি সেটা বোধহয় অনেকটাই ফুলফিল হয়ে যাবে।